আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আমি ফারজানা আহমেদ আজকে সবাইকে ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে প্রদত্ত অ্যাসাইনমেন্ট এসেছে আমাদের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যাসাইনমেন্টটি করতে হবে আর এতে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমরা অবশ্যই তোমাদের সামনে গার্হস্থ্য বিজ্ঞান বই এবং তোমাদের ডায়েরি অথবা খাতাটি নিয়ে বসবে এবং পুরো ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়ে মনোযোগী হবে, কারণ আমি যেভাবে বলবো আজকে আমরা সেই বিষয়গুলো আলোকপাত করব। যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা যে অ্যাসাইনমেন্টে আমরা পেয়েছি হাতে যে বিষয়টা সেটা সেভাবে করতে হবে। আশা করি তোমরা আমার সঙ্গে ক্লাসে মনোযোগী হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা দেখি আমরা কোন বিষয়ে আমরা কি অ্যাসাইনমেন্টের টপিকটা কি এবং কি বিষয় নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যাসাইনমেন্টের যে ক্রম মানে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তোমরা লক্ষ্য করো। এখানে নির্ধারিত কাজ আছে কয়েকটি। নির্ধারিত কাজ একে আছে প্রথম, তৃতীয় এবং অষ্টম অধ্যায় থেকে আমাদের কিছু কাজ দেয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন আছে এবং প্রতিবেদন তৈরি আছে, যেটা এসেছে আমাদের অষ্টম অধ্যায় থেকে। তোমাদেরকে একটা প্রতিবেদন তৈরি করতে হবে, একটা নির্ধারিত ছক দেয়া আছে, সেই ছকটি পূরণ করতে হবে এবং ছক পূরণে তোমাদেরকে তথ্য প্রদান করতে হবে, যে তথ্যগুলো চাওয়া হয়েছে, এবং তোমাদেরকে মন্তব্য প্রদান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে প্রথম থেকে শুরু করি। আমাদের প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে গৃহ কি এবং গৃহ না থাকলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতাম। প্রিয় শিক্ষার্থীরা, এটা তো আমরা একটা বেসিক প্রশ্ন, তোমাদেরও উত্তরটা জানা আছে যে গৃহ হচ্ছে যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে অথবা একতাবদ্ধ হয়ে বসবাস করি, অথবা আমরা এটাও বলতে পারি যে গৃহ হচ্ছে আশ্রয়স্থল আমাদের, যেখানে মানুষ সারাদিন কর্মব্যস্ততা পার করে বিশ্রাম গ্রহণ করে। তো এটা একটা ছোট উত্তর, এটা তোমরা তোমাদের মতো করে দিতে পারো, বইতে উত্তর দেওয়া আছে, অথবা মিস যেভাবে বলছি সেভাবেও তোমরা উত্তরটা দিতে পারো। তারপরে যে প্রশ্নটা, গৃহ না থাকলে আমরা যেসব সমস্যার সম্মুখীন হতাম তার নিম্নরূপ। এখানে আমরা গৃহ থেকে যেসব সুবিধা পাই সেসব সুবিধার বিপরীতটা উল্লেখ করতে হবে, যে গৃহ না থাকলে আমরা কোন কোন বিষয়ে অসুবিধার সম্মুখীন হতাম। পরিবারবদ্ধভাবে জীবনযাপন করতে পারতাম না, কাজে কর্মে উৎসাহ পেতাম না, সারাদিন পরিশ্রমের পর বিশ্রাম হতো না, শীত তাপ থেকে নিজেকে রক্ষা করতে পারতাম না, ঝড় বৃষ্টির কবল থেকে নিজেকে রক্ষা করতে পারতাম না, নিরাপদ আশ্রয়স্থল পেতাম না। তোমরা মোটামুটি 5টা পয়েন্ট দিতে হবে এখানে। আমি তো এখানে লিখেছি, তোমরা চাইলে অন্য পয়েন্টও দিতে পারো, অথবা বইতে আরও বিস্তারিত আছে আলোচনা, সেখান থেকে পয়েন্ট নিয়েও দিতে পারো। তাহলে এই গেল আমাদের 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তর। 2 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে, গৃহের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় তুমি যেভাবে ভূমিকা রাখতে পারো, তাহলে সেখানে তুমি কি লিখবে? গৃহের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় অথবা সৌন্দর্য বর্ধনে আমি যেভাবে ভূমিকা রাখতে পারি। এখানেও তোমাকে 5টা নির্ধারিত উল্লেখ করা আছে আমাদের অ্যাসাইনমেন্টের যে প্রদত্ত যে নিয়মগুলো আছে সেখানে, যে এখানে তোমাকে 5টা পয়েন্ট দিতে হবে। তো এখানে তুমি তোমার মতো করে 5টা পয়েন্ট দিবে যে তুমি কিভাবে তোমার গৃহের সৌন্দর্য বর্ধনে ভূমিকা রাখতে পারো। চাইলে এটাও দিতে পারো, অথবা এটার আঙ্গিকে তুমি তোমার মতো করে বই থেকে তুমি নিজে গুছিয়ে লিখতে পারো। আমি যেভাবে লিখেছি, বারান্দায় ফুলের টব লাগিয়ে, নিজের ঘর পড়ার টেবিল গুছিয়ে রেখে, বাড়ির প্রাঙ্গণ বা উঠান বড় থাকলে সেখানে বাগান করে, বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফুলের গাছ বা সবজি বাগান করে, আর দেয়ালে নিজের আঁকা ছবি লাগিয়ে। আমরা অনেক সময় পড়ার রুমে, তোমার যে পড়ার রুমটা থাকে টেবিলের সামনে বা তার দরজায় অনেক সময় তোমরা তোমাদের ছবি লাগিয়ে রাখো, তোমাদের নিজের আঁকা ছবি, সেটা গৃহের সৌন্দর্য বর্ধন করে। এভাবে তুমি তোমার নিজের মতো করে 5টি পয়েন্ট এখানে উল্লেখ করবে। তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 এটা আমরা বুঝলাম আমাদের যেভাবে উত্তরটা দিতে হবে। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্নে একটা সৃজনশীল দেয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু সৃজনশীলটা শুধু গ এবং ঘ এর উত্তর চেয়েছে, আমাদের কাছে ক এবং খ এর উত্তর চাওয়া হয়নি। আমরা গ এবং ঘ এর উত্তর আমরা সেভাবেই দিব যেভাবে প্রশ্নটা চেয়েছে। এখানে উদ্দীপকটা আমি লিখিনি, উদ্দীপকটা
উদ্দীপকটা তো তোমরা দেখেছো, আমিও দেখেছি। করিম সাহেব তার মেয়ের বিয়েতে পরিকল্পনা মতো সব কাজ করেছিল, কিন্তু তিনি কাজকর্ম তদারকির ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ একটি ধাপ আছে সেটি তিনি কোনো নিয়ন্ত্রণ ছিল না, যার ফলে কি হয়েছে, কাজে কর্মে অসঙ্গতি লক্ষ্য করা গেছে এবং কাজগুলো অগোছালোভাবে হচ্ছিল, যেটা দেখে তার বড় ভাই কি করলেন, তিনি নিয়ন্ত্রণ গ্রহণ করলেন এবং যেখানে যেখানে অসুবিধা বা যে কাজগুলো করা দরকার তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সেই কাজগুলো আবার সঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করলেন। তো এটা এরকম ছিল আমাদের উদ্দীপকটা। এখানে আমাদেরকে প্রশ্ন চাওয়া হয়েছিল যে গ নাম্বারে করিম সাহেব তার বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেননি। তো যেহেতু গ এর প্রশ্নের উত্তর, গ নংয়ের প্রশ্নে আমরা 3টা প্যারায় আলোচনা করে থাকি, তোমরাও তাই করবে। প্রথম অংশটি জ্ঞানমূলক, দ্বিতীয়টি অনুধাবনমূলক এবং তৃতীয়টি তুমি নিজে উদ্দীপকের কথা এবং তোমার পাঠ্যপুস্তকের আলোকে তুমি মতামত দিবে। আর 4 নাম্বারটা আমরা আবার 4 প্যারায় লিখব। তো 3 নাম্বার প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিব, করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেনি, এখানে তোমাকে জ্ঞানমূলকের অংশের উত্তরটুকু দিতে হবে। তিনি যে ধাপটি অনুসরণ করেনি সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা এখানে এক কথাই লিখব যে করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার যে ধাপটি অনুসরণ করেনি তা হলো নিয়ন্ত্রণ। দ্বিতীয় প্যারায় যে তুমি নিয়ন্ত্রণ, এই যে ধাপটি, প্রিয় শিক্ষার্থীরা, নিয়ন্ত্রণ ধাপটি, নিয়ন্ত্রণ কাকে বলে, এ ধাপে কি কি কার্যক্রম হয়ে থাকে সেটা লিখবে। আমি এখানে কি লিখেছি তোমরা একটু লক্ষ্য করো, পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিয়ন্ত্রণ প্রয়োজন। গৃহ ব্যবস্থাপনা একটি ধারাবাহিক কর্মপদ্ধতি যা 4টি ধাপে সম্পন্ন হয়। এই যে একটা চিত্র আছে প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এটা গৃহ ব্যবস্থাপনা বা যে কোনো কর্মপদ্ধতির চিত্র। এটা প্রথমেই আমাদেরকে যে কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনা হচ্ছে আমাদের কোনো কাজ করার জন্য আমরা কাজটি কিভাবে করব, কার মাধ্যমে করব, কাকে দিয়ে, কোন সময়ে, কতটুকু সম্পদ ব্যবহার করে করব, তার একটি আগাম পরিকল্পনা করা। আর এটা হচ্ছে সংগঠন। দ্বিতীয় ধাপে সংগঠন হচ্ছে কাজ, কর্মী, সম্পদের মধ্যে সমন্বয় সাধন। আর তৃতীয় ধাপে আছে নিয়ন্ত্রণ। এখানে অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং কাজের মধ্যে সক্রিয় থাকতে হয়, বা যারা কর্মী আছেন, যারা কাজটা করছেন, যিনি তদারককারী আছেন বা ব্যবস্থাপকের ভূমিকায় আছেন, তিনি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, না হলে দেখা যায় যে কাজটা সম্পূর্ণ সুচারুরূপে বা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। শেষ ধাপে কি আছে, মূল্যায়ন, যেখানে আমরা একটা লক্ষ্যে পৌঁছানোর পর অথবা কাজটি সম্পন্ন হওয়ার পর মূল্যায়ন স্তরে কি করা হয়, কাজটি ভালো হলো কিনা বা কাজটি ব্যর্থ হলো কিনা সেটি এখানে যাচাই করা হয়। তারপরে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরবর্তী কাজের জন্য আবার অগ্রসর হতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আমাদের জ্ঞানমূলকে লিখেছি যে করিম সাহেব যে ধাপটি অনুসরণ করেননি তা হলো নিয়ন্ত্রণ। আর এই যে আমরা 4টা ধাপ আলোচনা করেছি, তার মধ্যে নিয়ন্ত্রণ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হলো কিনা সেটি লক্ষ্য করা হয় বা কাজটি সুচারুরূপে ঘটছে কিনা। এভাবে তোমরা লিখবে নিয়ন্ত্রণের সংজ্ঞা দ্বিতীয় প্যারায়। তৃতীয় প্যারায় যে তুমি উদ্দীপকের কথা আলোচনা করবে, যে উদ্দীপকে কি বলা হয়েছে সে আঙ্গিকে তুমি তোমার উত্তরটা লিখতে হবে। উদ্দীপকের কথা এখানে লিখে তুমি লিখতে পারো যে করিম সাহেব তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিকল্পনা অনুযায়ী কাজ করলেও তিনি কর্মপদ্ধতির ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করেননি। কর্মপদ্ধতির ধাপ অনুযায়ী কাজ না করলে তা কখনো সঠিকভাবে সম্পন্ন হয় না বা সুন্দরভাবে সম্পন্ন হয় না। এভাবে তুমি তোমার 3-এর উত্তরটা শেষ করবে। এরপরে 4 নম্বরে আমাদের প্রশ্ন ছিল, আমাদের ঘ নংয়ে প্রশ্ন ছিল যে করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা সেই সিদ্ধান্তটি কি ব্যাখ্যা করো, এরকম ছিল প্রশ্নটা। করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা হলো মূল্যায়ন। মূল্যায়ন হলো গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ। এটুকু আমাদের জ্ঞানমূলক অংশ। আমরা অনুধাবনে যে মূল্যায়ন কি এটার বিস্তারিত ব্যাখ্যা দিব, যে মূল্যায়নের মাধ্যমে কাজের ফলাফল ও ভালো মন্দ যাচাই করা হয়। কোনো কাজের সফলতা ব্যর্থতা মূল্যায়নের মাধ্যমে জানা যায়, ফলে মূল্যায়নকে কার্য সম্পাদনের গুরুত্বপূর্ণ ধাপ বলা হয়। আমি তোমাদেরকে আগেই বলেছি নিয়ন্ত্রণ মূল্যায়ন আসলে গৃহ ব্যবস্থাপনার প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। কোনো একটি ধাপে যদি সক্রিয় না থাকা যায় তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা
এভাবে দ্বিতীয় প্যারাটা লিখবো, অনুধাবন অংশ। তৃতীয় প্যারা যে তুমি উদ্দীপকের আলোচনা করবে, যে উদ্দীপকের আলোচনা কিছুটা করে তুমি সেখানে লিখতে পারো মূল্যায়নের সাহায্যে যে কোনো কাজের ব্যর্থতা বা সফলতা বোঝা যায় এবং ব্যর্থতার কারণ জেনে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা যায়, যা উদ্দীপকে করিম সাহেবের ভাইয়ের কার্যক্রমে লক্ষ্য করা গেছে। শেষে তুমি তোমার কিছুটা মতামত এখানে দিয়ে দিবে যে গৃহ ব্যবস্থাপনা হলো কতগুলো গতিশীল স্তরের সমষ্টি, যেখানে প্রতি স্তরে সিদ্ধান্ত গ্রহণ বাঞ্ছনীয়। উদ্দীপকের করিম সাহেবের বড় ভাই মূল্যায়নের মাধ্যমে ব্যর্থতার কারণ জেনে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের মাধ্যমে অনুষ্ঠানটি নির্ভুলভাবে শেষ করেন। তাই আমি মনে করি এখানে কিন্তু তুমি কি মনে করো সেটা কি সঠিক ছিল কিনা এরকম তোমার মতামত চাওয়া হয়েছে। অবশ্যই এখানে তোমার মতামত দিতে হবে তোমাকে, যে তার মতামতটি কি সঠিক ছিল কিনা। তাহলে তোমাকে লিখতে হবে যে তুমি কি মনে করো। আমি এখানে লিখেছি যে তাই আমি মনে করি করিম সাহেবের ভাইয়ের সিদ্ধান্তটি সঠিক ছিল। তোমার যে মতামত বা তোমার যে অপিনিয়ন সেটা চাওয়া হয়েছে। এভাবে আমাদেরকে 3 এবং 4 বা গ এবং ঘ এর সৃজনশীলের প্রশ্নের উত্তরটি দিতে হবে। লক্ষ্য রাখতে হবে অবশ্যই 3 বা গ এর উত্তরটা যেন 3টা প্যারায় হয় এবং ঘ এর উত্তর যেন 4টি প্যারাতে হয়। এই বিষয়গুলো লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে 4 নং প্রশ্নের উত্তরে কি ছিল আমাদের, যে একটি প্রতিবেদন তৈরি করো তুমি 1 সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নটা কিন্তু এরকম ছিল যে তুমি 1 সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ করো তা বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কিনা পাঠ্যপুস্তকের আলোকে মন্তব্য করো। কিন্তু আমাদের পাশে যে আবার আমাদের ছকটা দেয়া হয়েছে, যে ছকটা আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে, ছকে কিন্তু আবার আমাদেরকে সকাল এবং বিকাল এই 2টা বেলার আমাদের যে খাবার গ্রহণ করা হয় সেটা পূরণ করে সেটা সঠিক কিনা তোমার বয়স ও চাহিদার আলোকে সেটা আমাদেরকে উপস্থাপন করতে বলা হয়েছে। তাহলে আমরা সেই ছকের আলোকে আমাদের উত্তরটা বা আমাদের যে প্রতিবেদন আছে সেটা আমরা তৈরি করব। এখানে তোমাকে একটা ছক করতে হবে। সেই ছকটা হচ্ছে তুমি সকালে এবং বিকালে যে খাবারগুলো গ্রহণ করো তার একটি তালিকা। এখানে আমরা যেহেতু 7 দিনের কথা বলেছি, আমরা ভাগ করে নিব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। চাইলে তুমি এভাবে লিখতে পারো অথবা শনিবার থেকে শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গল এভাবেও লিখতে পারো। আমি প্রথম দিনে দিয়েছি সকালবেলা পাতলা রুটি 2-3টা, কলা, ডিম, দুধ। এখানে আমি কলা, ডিম, দুধ এভাবে লিখেছি। তোমরা অবশ্যই পরিমাণটা উল্লেখ করবে, কলা 1টা, ডিম 1টা, দুধ 1 গ্লাস, এভাবে লিখতে হবে তোমাদেরকে। বিকালবেলা আমি লিখেছি হরলিক্স সহ দুধ, তোমরা লিখবে 1 কাপ অথবা 1 গ্লাস, বিস্কিট 4টা। এখানে তোমাকে অবশ্যই পরিবেশন পরিমাণটা উল্লেখ করতে হবে। পরিবেশন পরিমাণ হচ্ছে তুমি কতটুকু করে খাবার গ্রহণ করছো। দ্বিতীয় দিন দিয়েছি পাউরুটি, বাটার সহ পাউরুটি, ডিম, আপেল 1টা, কর্নফ্লেক্স সহ দুধ, আপেল, কমলা যে কোনো একটা। তৃতীয় দিন পরোটা 2টা, ভাজি, সবজি ভাজি, কমলা 1টা, দুধ 1 কাপ, আর বিকেলে দিয়েছি কেক 2 পিস, দুধ সহ হরলিক্স। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তুমি লক্ষ্য করো সবাই আমার আমি যে তালিকাটা করেছি তোমাদের খাবারের যে তালিকাটা, প্রত্যেকটা দিনে দেখো আমি তরল জিনিস দিয়েছি, তোমাদের দুধ দিয়েছি খাবারের সঙ্গে, তোমাদের প্রত্যেক দিনের খাবারে কিন্তু ডিম আছে, প্রত্যেক দিনের খাবারে হরলিক্স সহ ডিম, সবজি, যে কোনো একটা দেশি ফল এগুলো অন্তর্ভুক্ত করতে হবে। কারণ এখানে তোমাকে উল্লেখ করতে হবে যে তোমার যে খাবারগুলো তুমি গ্রহণ করছো সেটা পাঠ্যপুস্তকের আলোকে সঠিক কিনা। এই বিষয়টি আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। তোমরা যে বয়সটা অতিক্রম করছো বা তোমরা যে বয়সটা অতিবাহিত করছো এটা হচ্ছে কৈশোরকাল। কৈশোরকালের বয়স সীমা হচ্ছে 10, 11 থেকে 18, 19 বছর। তোমরা বিদ্যালয়গামী শিশু, তো আমাদের পাঠ্যপুস্তকে বিদ্যালয়গামী শিশুদের যে খাদ্য চাহিদা আছে তাদের খাদ্য চাহিদার সময় খাদ্য চাহিদা পূরণে কতগুলো লক্ষণীয় বিষয় রয়েছে, সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেটা লক্ষ্য করে কিন্তু তোমাকে তোমার খাদ্য তালিকা বা তোমার যে প্রয়োজনীয় খাবারের চাহিদা সেটা গ্রহণ করতে হবে। খাদ্য তালিকাটা সেভাবেই তৈরি করতে হবে। লক্ষ্য করো লক্ষণীয় বিষয়গুলো কি কি। বিদ্যালয়গামী শিশুদের পুষ্টি চাহিদা, প্রতিদিন উদ্ভিজ্জ ও প্রাণীজ
প্রোটিন গ্রহণ করতে হবে। এখানে উদ্ভিজ্জ মানে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণের জন্য আমাদের প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে হয়। প্রোটিন জাতীয় খাবারকে উৎস অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন আর একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। মাছ, মাংস, ডিম, দুধ এগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন। ডাল, শিমের বিচি, বাদাম এগুলো হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। তো আমাদেরকে একজন বিদ্যালয়গামী শিশুর আমরা যখন খাবার গ্রহণ করবে তার পুষ্টি চাহিদার সময় মেটানোর সময় অবশ্যই উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিন যেন তার খাবারে অন্তর্ভুক্ত থাকে সেটি লক্ষ্য করতে হবে। তোমরা সেভাবেই তোমাদের খাবার গ্রহণ করবে, সেভাবেই খাদ্য তালিকাটা করবে। প্রতিদিন খাদ্য তালিকায় মৌসুমি তাজা ফল গ্রহণ করতে হবে। ত্বক ও চোখের সুস্থতায় ভিটামিন এ, বি, সি গ্রহণ করতে হবে। ভিটামিন এ কোন কোন খাবারে আছে? সবুজ শাক, সবজি, ফল, এছাড়া ছোট মাছ এগুলোতেও ভিটামিন এ আছে। মাছ মাংসের কলিজাতে ভিটামিন এ আছে, মাছ আমরা জানি। ভিটামিন বি দুধে পাওয়া যায়। এছাড়া ভিটামিন সি হচ্ছে সবুজ তাজা যে ফলমূল শাকসবজি আছে সেখানে পাওয়া যায়। তাও এটাও লক্ষ্য রাখতে হবে আমাদের। দাঁত ও হাড় গঠনের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি, তোমরা জানো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুইটা ভিটামিনই একসঙ্গে দেহে কাজ করে থাকে। তো ক্যালসিয়াম মাছ মাংস এগুলোতে তো পাওয়া যায়, আর দুধ হচ্ছে ক্যালসিয়ামের খুব ভালো উৎস। এই জন্য আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে হবে আর পর্যাপ্ত পরিমাণে তরল খাদ্য গ্রহণ করতে হবে। এটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, মিষ্টি জাতীয় খাবার ও তেলে ভাজা খাবার গ্রহণে সচেতনতা। আমরা অধিক পরিমাণে তোমরা ডিপ ফ্রাই খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণে একটু বেশি অভ্যস্ত, কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা যেন অতিরিক্ত না হয়ে যায়, তাহলে সেটা আবার আমাদেরকে কি করবে, আমাদের যে ওজনাধিক্য সেই সমস্যাটা সৃষ্টি করে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, এটা হচ্ছে 4 নম্বরের উত্তর, প্রতিবেদন তৈরি। এখানে এই যে ছকটা পূরণ করতে হবে, তোমাকে কিন্তু ছক পূরণে অবশ্যই স্বচ্ছতা বজায় রাখতে হবে, তোমাকে নির্ভুলভাবে ছকটা পূরণ করতে হবে। তুমি যে খাবারগুলো খাও সেটা তো আসলে তুমি কী কী খাও সেটা তোমাদেরই জানা আছে। আমি এখানে আমার মতো একজন কিশোর বা কিশোরীর উপযোগী খাদ্য তালিকা দিয়েছি। তোমরা যে খাবারটা খাও সেটা দিয়ে তোমরা ছকটা পূরণ করবে এবং সেভাবেই প্রতিবেদনটা তৈরি করে আমি এখানে যে লক্ষণীয় বিষয়গুলো বলেছি এর আলোকে তুমি মন্তব্য দিবে যে আমি যে খাবারগুলো খাই সেটা একজন কিশোর বা কিশোরী অথবা বিদ্যালয়গামী শিশুর পুষ্টি চাহিদা পূরণে যথাযথ ভূমিকা পালন করে অথবা পুষ্টি চাহিদা পূরণ করতে পারে। আর যার খাবারে এই জিনিসগুলো নাই সেও লিখবে যে আমি যে খাবারগুলো খাই সেটা যথাযথ পুষ্টি সাধনে সক্ষম নয়, আমার উচিত পুষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করা। এভাবে তোমরা কিন্তু অবশ্যই ছকটা পূরণ করে যে তথ্য প্রদান করবে সে তথ্যটা যেন সততার সাথে করতে পারো সেদিকে লক্ষ্য রাখবে এবং যথাযথ মন্তব্যের মাধ্যমে তুমি এই প্রতিবেদনটা তৈরি করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে যে আলোচনা করলাম, আশা করি তোমরা এখান থেকে কিছুটা হলেও ধারণা লাভ করেছো। তারপরেও যদি কোনো বিষয় নিয়ে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে ফোন করতে পারো, অথবা আমাদের যে নির্ধারিত গ্রুপ আছে, ষষ্ঠ শ্রেণীর যে গ্রুপ আছে সেখানে তোমরা প্রশ্ন করতে পারো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা অবশ্যই চেষ্টা করব, বিষয় শিক্ষক যারা আছি, এটা আসলে ভয়ের কিছুই নাই। অ্যাসাইনমেন্ট তৈরি করা বা প্রতিবেদনগুলো তৈরি করার মাধ্যমে তোমরা কিন্তু একটা জিনিস শিখতে পারছো ভবিষ্যতে, যেটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। আমরা খুব মনোযোগ দিয়ে জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব, তবে লক্ষ্য রাখতে হবে যেন এটা গোছানো এবং পরিপাটি হয়, পরিচ্ছন্ন হয়, সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যেভাবে করেছি সেভাবেই যে তোমাদের করতে হবে তা না, তোমরা আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। তোমরা চাইলে আরও বেশি তথ্যবহুল করে এটা উপস্থাপন করতে পারো, তবে এটাতে তোমরা আরও বেশি সংযোজন বিয়োজন করতে পারো। তো আজকে এটুকুই আলোচনা রইল আমাদের। পরবর্তীতে আবারও কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, তোমাদের জন্য অসংখ্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।